This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন নিউজ অ্যাট 2 তে আপনাদের সঙ্গে আমি রাজা। প্রথমেই একটা অত্যন্ত বড় খবর, দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ। দুর্গাপুর ইএসআই হাসপাতালে তুমুল উত্তেজনা। বিজেপি বিধায়ককে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। সব সত্যি সামনে চলে আসার ভয়ে আটকানো হচ্ছে দাবি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের। দলের মহিলা মোর্চার নেত্রীদেরও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। হাসপাতালের এক কর্মীকে ঘিরে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। একটা অসুস্থ মানুষের কাছে বিধায়ক যাবেন কেন? হ্যাঁ, কোনো তথ্য গোপনের ব্যাপার নেই। এটা অত্যন্ত অবাঞ্ছিত ঘটনা। দুর্গাপুরে সাধারণত এসব ঘটনা হয় না। ব্যাপারটা প্রশাসন দেখছে। আমাদের কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে, আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা ঢুকতে দিতে পারি না। আমার বিধানসভার এলাকার একজন মহিলা বাঁকুড়াতে যে নিয়ে পড়ে 4 জন যুবক মিলে ধর্ষণ করেছে, সে সিরিয়াস অবস্থায় ইএসআই ভর্তি আছে। আমি খবর পেয়ে দেখা করতে এসেছি। সুপার বলছেন আসানসোলে আছি, এখানে বলছেন দেখা করতে যাবে না, আমরা সেল থেকে ছাড়বো। সুপারকে বলছি সাবধান হন, যদি না হবেন দুর্গাপুর রাস্তাঘাট বন্ধ করে দেবো, স্তব্ধ করে দেবো, পুলিশ করতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুর্গাপুরের প্রতিনিধি জয়ন্ত। এই অভিযোগটা ঠিক কারা করছেন? প্রথমে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্ত, আবার তার সঙ্গে আমরা কথা বলবো। দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ। দুর্গাপুর ইএসআই হাসপাতালে তুলকালাম। বিজেপি বিধায়ককে ঢুকতে দেওয়ায় বাধা। বিধায়ক বলছেন যে এখানে একজন ভর্তি আছেন যাকে ধর্ষণ করা হয়েছে। এটা বিধায়কের দাবি যে একাধিক গণধর্ষণ করা হয়েছে, এটা বিধায়কের দাবি। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি জয়ন্তর সঙ্গে। জয়ন্ত, ঘটনাটা ঠিক কি হয়েছে? দেখো রাজা, গত পরশুদিন অর্থাৎ 13 তারিখে ভ্যালেন্টাইন ডে ঠিক আগের দিন আসানসোলে আত্মীয়র বাড়ি এই দুর্গাপুরের এই তরুণী আসানসোল থেকে কয়েকজন মিলে বিহারীনাথ পাহাড়, যেটা শালতলা থানা বাঁকুড়া জেলায় অবস্থিত, সেখানে গিয়েছিল এবং সেখানে তাকে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। 4 জন মিলে তাকে ধর্ষণ করে এই অভিযোগ। আসানসোল ইএসআই হাসপাতালে কিশোরীকে নিয়ে যাওয়ার পর দুর্গাপুর ইএসআই হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় এবং বেশ অসুস্থ থাকা অবস্থায় তাকে এই দুর্গাপুর ইএসআই হাসপাতালে ভর্তি আছে। যেটা আজ সকালবেলায় দুর্গাপুরের পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই এবং মহিলা মোর্চার তাদের যে কর্মী সমর্থকরা তারা আসেন এবং ওই পরিবারের সঙ্গে এবং ওই মেয়েটির সঙ্গে দেখা করতে চান। কিন্তু অভিযোগ যে হাসপাতাল কর্তৃপক্ষ, হাসপাতাল কর্মীরা তারা ব্যারিকেড করে তাদের সঙ্গে দেখা করতে বাধা দেয়। এই নিয়ে বচসা তৈরি হয় এবং এই বচসা থেকে বিক্ষোভে বসে পড়ে বিজেপি বিধায়ক এবং তার অনুগামীরা। বেশ অনেকক্ষণ ধরে এই ঘটনা চলে। তারপরে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা ওরাও এলাকায় চলে আসে, যেটা জানা গেছে বাইরে। বেশ জয়ন্ত, এটা তো সেকেন্ডারি ব্যাপার, কিন্তু প্রাথমিক ব্যাপার অভিযোগ হচ্ছে যে একজন ধর্ষিতা হয়েছেন, সেটা নিয়ে পুলিশ কি জানাচ্ছে? তদন্ত কত দূর এগোলো? দেখো, এই ঘটনাটা বিজেপি বিধায়ক যখন আমার কথা বলতে যায়, উনি যেটা বলছেন যে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলছিল। প্রথমেই নাকি কোনো অভিযোগ নেওয়ার চেষ্টা হয়নি। আসানসোল মহিলা থানায় পরিবারের তরফ থেকে বহু চেষ্টার পরে অভিযোগ দায়ের করা হয়েছে। সেটা ধর্ষণের অভিযোগ না গণধর্ষণের অভিযোগ, এখনো পরিষ্কার করে দুর্গাপুর থেকে বলা সম্ভব নয়। এটা জানা যাচ্ছে পুলিশ এবং স্থানীয় যারা হাসপাতাল কর্মী আছে তারা একটা ব্যারিকেড তৈরি করছে ওই মহিলা এবং তার পরিবারের সঙ্গে কোনোভাবেই বিধায়কের এবং যারা বিজেপি কর্মী সমর্থক আছে তাদের সঙ্গে দেখা করতে দেবে না। এই ঘটনাটা বিজেপির কর্মী সমর্থকরা রাজনীতি, যদি বলা যায় রাজনীতি করতেও যদি আসে, কিন্তু ঘটনাটা প্রকাশ্যে যদি চলে আসে সেক্ষেত্রে রাজ্য সরকারের বিড়ম্বনা বাড়বে, তৃণমূলের বিড়ম্বনা বাড়বে। এই ঘটনা থেকেই নাকি হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশ এই মুহূর্তে পুলিশ আসছে, এসিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসছে। তারা হাসপাতালে গেটের সামনে একটা ব্যারিকেড তৈরি করে রেখেছে। যদিও যেটা বিজেপি বিধায়ক খানিকক্ষণ আগে আমাদের জানালেন যে ওই তরুণীর মায়ের সঙ্গে কথা হয়েছে, ওই মা বিধায়কের হাত ধরে বলেছেন এই ঘটনা ঘটেছে 4 মেয়ের সঙ্গে খারাপ করেছে, তাদের জন্য দোষী প্রমাণিত করে শাস্তি দেওয়া হয়। বিধায়কের সাহায্য চেয়েছেন রাজা।
বেশ, অনেক ধন্যবাদ জয়ন্ত। আমরা কথা বলছিলাম আমাদের দুর্গাপুরের প্রতিনিধি জয়ন্তর সঙ্গে। বিজেপি এই মুহূর্তে এই হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছে, বিজেপির বিধায়কও সেখানে রয়েছেন। তাদের বক্তব্য যে এখানে এমন একজন ভর্তি রয়েছেন যাকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে, এটা বিজেপি অভিযোগ করছে, দাবি করছে। বিধায়ক সেখানে তার অনুগামীদের নিয়ে হাসপাতালে দেখা করতে যান, তখন তিনি বাধার মুখে পড়েন। এখন তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমরা শুনবো রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এটা নিয়ে ঠিক কি বলেছেন। শহরে তো এখন পুলিশি নজরদারি শুধুমাত্র দুটো বাড়িতে থাকে, একটা শান্তিনিকেতন আর একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, হরিশ চ্যাটার্জি আর হরিশ ব্যানার্জি বাড়ি রোড। এর বাইরে পুলিশের কারো লুট হয়ে যাচ্ছে, কারো ইজ্জত চলে যাচ্ছে, কে খুন হচ্ছে তা নিয়ে পুলিশের অত মাথা ব্যথা নেই। এই দুজন সুস্থ ভালো থাকলে পরে আমাদের রাজ্যের সবার মঙ্গল হবে, পুলিশ সেটা মনে করে আর কি। তবে স্বাভাবিকভাবে এই দুজন সুরক্ষিত থাকলেই পুলিশের কাজ হয়ে যাবে। আসি পরের খবরে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে দাঁতনে তুলকালাম, মণ্ডল সভাপতি নির্বাচনে তুমুল উত্তেজনা, ভেস্তেই গেল বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুদাম মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের তীর দলের কর্মীদের একাংশে। আরও একবার বলি খবরটা আপনাদের, যে ছবি দেখতে পাচ্ছেন যে কেওয়াস হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে দাঁতনে তুলকালাম, মণ্ডল সভাপতি নির্বাচনে তুমুল উত্তেজনা, ভেস্তেই গেল বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুদাম মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের তীর দলেরই কর্মীদের একাংশ। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, ঠিক কি হয়েছিল? দেখো, যেটা জানা গেছে গতকাল সন্ধ্যাবেলা কেশিয়ারি 1 নম্বর মন্ডলের মন্ডল সভাপতি নির্বাচন ছিল বিজেপির, আর তখনই কিন্তু এই মন্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির কর্মীদের মধ্যে নিজেদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। এক কর্মীর বাড়িতে বৈঠক ডাকা হয়েছিল, সেই বৈঠকে ডাকা হয়নি বর্তমান যিনি মন্ডল সভাপতি রয়েছেন বিশ্বজিৎ ভূঁইয়া, তাকে পর্যন্ত জানানো হয়নি বলে অভিযোগ। দলীয় সূত্রে একটা যেটা জানা যাচ্ছে যে মন্ডল সভাপতি করার কথা হয়েছিল কান্তিলাল বেরাকে, এবং তাকে নিয়েই স্থানীয় যারা বিশ্বজিৎ ভূঁইয়ার অপোজিট যারা, তাদেরকে নিয়ে কিন্তু এই মন্ডল সভাপতি নির্বাচন হয়ে যাচ্ছিল। আর সেই খবর জানার সাথে সাথে কিন্তু বিশ্বজিৎ ভূঁইয়ার লোকজন সেখানে গিয়ে হাজির হয়, এবং তার ফলে বিপক্ষের মধ্যে বচসা হয়ে যায় এবং সেটা হাতাহাতি পর্যন্ত গড়িয়ে যায়, এবং এই ঘটনার পরেই কিন্তু মন্ডল সভাপতি নির্বাচন পুরোপুরিভাবে ভেস্তে গেছে। অনেক ধন্যবাদ। তথ্য জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি দেবব্রত। একটা মন্ডল সভাপতি নির্ণয় করার চেষ্টা করেছিলেন, আমরা জাস্ট বাধা দিয়েছি, আর কিছু না। আমরা চাইছি উনি আসুন, জেলা সভাপতি আমাদের দাঁতনে আসুন, এসে এখানে মন্ডল 61 জন, শক্তি প্রমুখ, বুথ সভাপতি এবং অ্যাক্টিভ মেম্বার সবাইকে আমরা ডাকবো। সেখান থেকে যে নাম উঠে আসবে আমরা সাধুবাদ জানাবো, দুহাত তুলে সমর্থন করব। কিন্তু এইভাবে আমাদেরকে অন্ধকারে রেখে, মন্ডলকে অন্ধকারে রেখে এইভাবে করা যাবে না। অরক্ষিত এটিএমে সাইবার জালিয়াতি। খাস কলকাতায় এটিএম থেকে খোয়া গেল একাধিক গ্রাহকের লক্ষাধিক টাকা, তাও একদম ব্যাংকের পাশের এটিএম থেকে। ঘটনাস্থল সন্তোষপুরে কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে এসবিআই এটিএম, তার মানে সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম। অভিযোগ, এটিএমে কার্ড ঢোকাতেই আটকে যায় সেই কার্ড। এমন মাঝে মাঝে হয়েই থাকে, অনেক সময়তেই আপনাদেরও ব্যক্তিগত অভিজ্ঞতা থাকতেই পারে, কিন্তু সবসময় যে তার থেকে টাকা চলে যায় এমনও নয়। কিন্তু এক্ষেত্রে সেটাই হয়েছে। সেই কার্ড বের করতে না পেরে হেল্পলাইনে ফোন করেন অভিযোগকারী, কার্ড ব্লকও করে দেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তার অ্যাকাউন্ট থেকে 3 বারে মোট 25,000 টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সার্ভেবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গ্রাহক। আরও বেশ কয়েকজন গ্রাহক একই অভিযোগ এনেছেন, যার মধ্যে একজনের লক্ষাধিক টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ। অরক্ষিত এটিএমই কি জালিয়াতদের টার্গেট? এটিএম কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে ঠিক কী হয় সেটাই সরেজমিনে দেখাতে একটি ব্যাংকের এটিএম এসেছি আমরা, এবং এখানে আপনাদের দেখাবো কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে কি হয়। এটা কোন ব্যাংকের এটিএম সেটা আপনাদের জানাচ্ছি না, তবে কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে যখন কার্ড ঢোকানো হবে, আমি আমার কার্ডটি এখানে ঢোকালাম, ঢোকানোর পরে বিকল্প দেওয়ার কথা বলা হয় যে কোন কি অপশান আমি চুজ করব, কিভাবে আমি এগোবো। আমি এখানে এগোচ্ছি, আমার পিন চাইছে, পিনটা আপনাদের দেখাবো না। তারপর আমি প্রসেস করছি, প্রসেস করার পর যখন কোনো কাজ করছি, আমি কাজ করা যখন হয়ে যাচ্ছে
তখন কিন্তু এই এটিএম কার্ডটা এইভাবে কিন্তু বেরিয়ে আসবে। এই যে আমি এটিএম কার্ডটাকে বের করে নিতে পারছি, কিন্তু কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে এইভাবে এটিএম কার্ড বের করে নেওয়া যায় না, কার্ডটা আটকে থেকে যায়। আর কার্ডটা আটকে থেকে গেলে তখন আমরা হেল্পলাইনে ফোন করার জন্য এদিক ওদিক ঘুরবো। এই সময়ের মধ্যেই কিন্তু যে দুষ্কৃতী জালিয়াত, সে কিন্তু তার জালিয়াতির মাধ্যমে আপনার কার্ডের একটা পুরো সিস্টেমকে কপি করে নিয়েছে। তার মাধ্যমে কিন্তু লক্ষাধিক টাকা প্রতারণা হতে পারে। তাই সতর্কীকরণের জন্য কার্ড ইনজেস্ট করার আগে ভালো করে খতিয়ে দেখবেন সেখানে কোনো দুষ্কৃতী কোনো ডিভাইস রিস্টোর করে রেখেছে কিনা। অনেক সময় খালি চোখে তা খুঁজে পাওয়া অসম্ভব হয়, তবে সতর্কতার শেষ নেই। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। তো আমি ভেতরে এটিএম দেওয়ার পরে এটিএম কার্ডটা পুরো ভেতরে চলে যায় একদম এটিএমে। নর্মালি স্যার এটিএমে ঢুকে অনেক সময় আটকে যায় কার্ড, আমরা প্রেস করে ওটাকে বের করে নিই। তো কালকে স্যার ওটা পুরোটাই ভেতরে চলে গেছে। তো তারপরে আমি অনেক চেষ্টা করেছি বের করার, কিন্তু এটিএম কার্ডটা বের করতে পারিনি। তারপরে ওখানে যে দেওয়া নাম্বারটা ছিল, টোল ফ্রি নাম্বার, ওকে আমি কল করি যে স্যার আমার এরকম একটা এটিএম কার্ড, আমি টাকা তুলছিলাম তো আটকে গেছে, ভেতরেই পড়ে গেছে, মানে ভেতরেই মেশিনের ভেতরে চলে গেছে, আমি বের করতে পারছি না। তখন ও বললো যে ঠিক আছে, তো আপনি একটা কাজ করুন, আপনি একটা ওখানে, আমাদের তো কমপ্লেন এখানে এরকম হবে না, আপনি একটা আমাদের যে কোড আছে আপনি 033 প্রেস করে দুবার ক্যান্সেল করে দিন। তো আমি সেই মতন 033 প্রেস করলাম, দেন ক্যান্সেল বাটন প্রেস করলাম। দেন আবার স্যার বললো ও এবার আপনি আপনার যে এটিএম কার্ডটা, আমরা তো জানি না আপনার কোন এটিএম কার্ড, তাহলে আপনার এটিএম কার্ডটা কনফার্ম করার জন্য আপনার পিন কোডটা দিয়ে দিন ওখানে মেশিনে। ও কিন্তু জিজ্ঞেস করলো না আমাকে যে আমাকে বলুন বা কিছু, আমি পিন কোড দিতে মতন দিয়ে ফের ক্যান্সেল করে দেই। ক্যান্সেল করার পরে স্যার ও বললো ঠিক আছে, দেন আপনি চলে যান, এখন কাল সকাল 9টার সময় এসে আপনি কার্ডটা আধার কার্ড শো করিয়ে কার্ডটা নিয়ে যাবেন। তো আমি সেই মতন স্যার চলে যাই। তো দেন 10টা নাগাদ স্যার দেখি আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে যাচ্ছে, মানে 10,000 করে কাটছে। এবার এতটা স্পিডি কার্ড ছিল স্যার, আমি যে মানে ওপেন করার আগে দেখছি আমার অলরেডি 1,30,000 টাকা কেটে নিয়েছে। সাইবার বিশেষজ্ঞরা কি বলছেন শুনুন এবার এই নিয়ে। সিকিউরিটি গার্ড নেই সেই সমস্ত এটিএমগুলোকে অ্যাভয়েড করুন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটিএমে ঢুকে আমরা মাঝে চেক করি যে ওখানে যে কিগুলো আছে, মানে যেখানে আপনি প্রেস করছেন সেগুলো একটু আঠা কিনা, যেখানে যে এটিএমে যেখানে কার্ডটা দিচ্ছেন সেইটা একটু নড়বড় করছে কিনা, একটু লুজ আছে কিনা, সেখানে কোনো আঠা কিছু আছে কিনা, এগুলোকে আমরা মাঝে মাঝে চেক করি। আমার যে মুহূর্তে কার্ডটা ঢুকে গেল, ইমিডিয়েটলি মোবাইল থেকে বা যেখান থেকেই হোক নেট ব্যাঙ্কিংয়ে ঢুকে ওই কার্ডটাকে যদি ব্লক করি 1 টাকাও খোয়া যাওয়ার সম্ভাবনা নেই। আর লাস্টলি আমার যে ওটিপি, সেই ওটিপিটা আমার কোনোদিনই কাউকে কোনো পিন দেওয়া উচিত না। বিভিন্ন জায়গায় যদি এরকম ধরনের স্কিমার লাগিয়ে রেখে দেয়, তাহলে সাধারণ মানুষকে, আমিও যদি কখনো এটিএম এ যাই, সব সময় তো আমাদের পক্ষে সম্ভব না ডিভাইসটাকে নাড়িয়ে দেখার যে ওটা আদৌ এক্সটার্নাল কোনো ডিভাইস আছে কিনা। এটা যদি আমি বলি সেটা খুবই হাস্যকর একটি বিষয় হবে, কারণ আরবিআই রুলস অনুযায়ী প্রতিটি এটিএম কার্ডে, এটিএম যেখানে রয়েছে সেখানে 24/7 হচ্ছে সিকিউরিটি গার্ড থাকা উচিত। যদি একটা সিকিউরিটি গার্ড থাকা অবস্থাতেও এই ধরনের ডিভাইস ইনপুট করা হয়, তাহলে সাধারণ মানুষ কেন, আমাদের পক্ষেও বোঝা কখনো সম্ভব হবে না, ইম্পসিবল এটা। শুনলেন সাইবার বিশেষজ্ঞরা কি বললেন। তার মানে কতগুলো জিনিস একটু মাথায় সাবধানতা বজায় রাখতে হবে। কিন্তু আবার এই আমরা যখন টাকা তুলতে যাই ব্যস্ততার মধ্যে হন্তদন্ত হয়ে এটিএমে ঢুকি, তখন এত কিছু মাথায় রাখাও খুব মুশকিল এই ব্যস্ততার যুগে। এইটুকু অন্তত এড়ানো যায়, যেখানে কোনো রকম সিকিউরিটি গার্ড নেই সেই এটিএম ছেড়ে যেখানে আছেন সেটা আপনি চোখে দেখতেই অভ্যস্ত, কোন আপনার এলাকায় বা আপনার যেখানে আপনি চাকরি করেন বা কাজ করেন, যেখানে যেখানে সিকিউরিটি গার্ড নেই সেগুলো এড়িয়ে যাওয়াই ভালো। এইটা হচ্ছে মোদ্দা কথা যেটা সাইবার বিশেষজ্ঞরা বলছেন। শহরে এটিএম স্ক্যামে ফের রোমানিয়া গ্যাংয়ের হাত থাকতে পারে। কি বলুন তো এই রোমানিয়া গ্যাং? আপনাদের মনে আছে বছর 5 আগে এই একই কায়দায় পরপর এটিএম স্কিমিং হচ্ছিল। তখনও কিন্তু টার্গেট ছিল মূলত দক্ষিণ কলকাতা। সে সময় তদন্তে নেমে রোমানিয়ান গ্যাংয়ের খোঁজ পায় লালবাজার। দিল্লি থেকে তোলা হচ্ছিল টাকা। তখন পিনহোল ক্যামেরার মাধ্যমে পিনকোড জেনে নিত জালিয়াতরা। মাথায় রাখবেন, রোমানিয়া গ্যাং এবারও সন্দেহের তালিকায় তারা। একটা ব্যাংকের এটিএমে ঢুকে যদি সিসিটিভি লাগিয়ে দেয়, যদি এটিএমটাকে খুলে ট্যাম্পারিং করে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। এটা ব্যাংকের দায়িত্ব নেওয়া উচিত, গ্রাহকের কিছুই করার থাকে না। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে পিন নাম্বারটা যে দিচ্ছে মানে মুখে হয়তো বলেনি, টাইপটা করেছে,
আলটিমেটলি পিনটা না দিলে কিন্তু কখনোই এরকম ফ্রড হতে পারে না। সুতরাং এই জায়গাটায় কিন্তু দাঁড়িয়ে আবার ব্যাংক উল্টে বলবে যে আমরা তো বারবার বলেছি পিন বা ওটিপি না শেয়ার করতে, সবসময় আমরা বলি, তা সত্ত্বেও করেছেন কেন? তো গ্রাহকেরও দোষ আছে, তারা হাজারবার বলা সত্ত্বেও পিনটা শেয়ার করেছে, যেভাবেই করুক না কেন। আর ব্যাংকেরও দোষ আছে যে তারা একটা এটিএমকে এভাবে কম্প্রোমাইজ করে দিয়ে গেল, তাহলে সিসিটিভি মনিটরিংয়ের লাভটা কী? এত কাণ্ড করেছে যখন, সেখানটা তো ব্যাংকের জানা উচিত যে এরকম কাণ্ড হয়েছে। তো যাই হোক, এই মোমেন্টে দাঁড়িয়ে যাদের টাকা চলে গিয়েছে তারা 1930-তে যদি কল করে বা cybercrime.gov.in যদি কল করে, তাহলে কি হবে, ওই উল্টো দিকের অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে টেম্পোরারিলি। তারপরে লোকাল যে সাইবার সেল পুলিশ থানাতে গিয়ে কমপ্লেন করলে এই দুটো নাম্বার নিয়ে ব্যাংকে যদি জমা দেয়, তাহলে টাকা কিন্তু ফেরত আসার সম্ভাবনা আছে। ব্যাংকের একটাই গাফিলতি, ওর কার্ডটাকে ও ওখানটায় যে সলভ করে মানে তুলে নিল, ঢুকিয়ে দেওয়ার পর বেরোলো না, এইটা ব্যাংকের মানে দায়িত্ব নেওয়া উচিত। বেরোলো না এর মানে এখানে কোনো ডিভাইস থাকতে পারে, ওটার মধ্যে কিছু একটা। এবার কি হয় না, এখানে অনেক সময় দেখা যায় যে যারা এই সমস্ত ব্যাংকের এটিএমের পুরনো কর্মচারী, যারা এইসব মেনটেনেন্স করে, তারাও এর মধ্যে জড়িত থাকে। তারা অ্যাকচুয়ালি জানে যে এটিএমটার মধ্যে কীরকম ডিভাইস আছে এবং কি করলে কীভাবে ওটা রিঅ্যাক্ট করবে। তো এটাও দেখতে হবে যারা সমস্ত ভেন্ডার আছে, যারা এই এটিএমগুলো সার্ভিসিং করায় বা যারা দেখভাল করেন, তাদের মধ্যে কোনো এমপ্লয়ি খুব রিসেন্টলি ছেড়ে দিয়েছে কিনা। আমার মনে হয় যারা এটিএমের দায়িত্বে ভেন্ডাররা আছেন, তাদের কোনো একজন কর্মচারী যুক্ত থাকার খুব হাই চান্স আছে। এবার এটিএম নিয়েই আরেকটা খবর, সেটাও যথেষ্ট উদ্বেগের। হাওড়ার আলমপুরের ঘটনা, এটিএমে ভয়াবহ ডাকাতি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে লুটপাট চালায় দুষ্কৃতীরা। এটিএম ভেঙে সব টাকা নিয়ে চম্পট, ভাঙচুর করে এটিএমে আগুনও লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে যান সাকরাইল থানার উচ্চপদস্থ আধিকারিকরা। পিছনে কি কোনো বড় ষড়যন্ত্র রয়েছে? তা তো অবশ্যই রয়েছে। এই প্রশ্ন আমরা যেমন তুলছি, ষড়যন্ত্র যে রয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতর সঙ্গে। সুব্রত, এই যে এতক্ষণ ধরে স্প্যানটা তো অনেকক্ষণ লেগেছে নিশ্চয়ই, এটা তো অন্তত 10 থেকে 15 মিনিট এই কারবারটা করতে লেগেছে, কারো চোখে পড়লো না, মানে এলাকাটাও কি পাণ্ডববর্জিত? হ্যাঁ দেখো রাজাদা, আমি তোমাকে প্রথমেই সেই এটিএম এর ছবিটা দেখাবো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এর এই ছবিটা, এই এটিএম এর এই অবস্থা, বর্তমান অবস্থা। কিন্তু তোমাকে পাশাপাশি আমি এলাকাটাও দেখাবো, একেবারে জনবহুল এলাকা, একেবারে তোমার সাকরাইলের যে আলমপুর, সেই আলমপুরের মোড়ের মাথায় বলতে পারো এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, যেখানে কিন্তু এই যে অপারেশন, যা চিত্র দেখা যাচ্ছে, তা কিন্তু মূলত আধ ঘন্টার ওপরকার ঘটনা। কারণ তোমাকে আমি প্রথমেই দেখাবো এই যে ব্যাংকের এটিএম এর ভেতরের যে মেশিন অর্থাৎ ভল্ট, সেই ভল্টকে কিন্তু একেবারে গ্যাস কাটার দিয়ে পুড়িয়ে ভেঙে টাকা পয়সা লুট করা হয়েছে। পাশাপাশি এই যে এটিএম এর স্ক্রিন, সেই স্ক্রিনে কিন্তু কোনো একটা স্প্রে করা হয়েছে, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, যাতে করে এখানে যে সিসিটিভি, সেই সিসিটিভিতে তাদের কোনো ছবি না ওঠে। পাশাপাশি দুষ্কৃতীরা কিন্তু পুরো এটিএম মেশিন ভল্ট একেবারে ভাঙচুর করে দিয়েছে। এবং সকালে যে চিত্রটা দেখা গেছিল, এই ঠিক এটিএম এর বাইরেটা, এখানেই কিন্তু এই যে এটিএম এর যন্ত্রাংশগুলো, সেগুলো কিন্তু পড়ে রয়েছে। একটা বড় স্ক্রুড্রাইভার রয়েছে, একটা শাবল জাতীয় ছোট লোহার যন্ত্র রয়েছে, এই দিয়েই মূলত ভাঙা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি কিন্তু এটিএম এর লুট এ কিন্তু হাওড়ায় প্রথম না, হাওড়াতে এর আগেও একাধিকবার এটিএম লুট হয়েছে, যাতে করে ভিন রাজ্যের বিভিন্ন দুষ্কৃতী দল বারংবার ধরা পড়েছে। এক্ষেত্রে হাওড়া সিটি পুলিশ, তুমি দেখাচ্ছ সেই ছবি দেখে একটা স্বাভাবিক প্রশ্ন ওঠে। তুমি বললে এই অপারেশনে অন্তত আধ ঘন্টা লেগেছে। একটা অত বড় রাস্তা সামনে দেখতে পাচ্ছি সাকরাইলের, আধ ঘন্টা ধরে কোনো পুলিশের জিপ যায়নি, কোনো সাধারণ মানুষ যাতায়াত করেনি, কোনো সন্দেহজনক ওখানে একটা ওই যে শাবল দিয়ে গাঁইতি দিয়ে ভাঙছে, গ্যাস কাটার দিয়ে পোড়াচ্ছে, কেউ কিচ্ছু জানতে পারলেন না। আরে বাবা, আশপাশের বাড়িতেও তো সিসিটিভি থাকতে পারে, কোথাও তার ছবি এলো না। হ্যাঁ রাজা, একেবারেই দেখো, আমরা হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী যে বক্তব্য দিয়েছেন আমাদেরকে, তাতে করে পরিষ্কার তিনি বলেছেন যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এখনো পর্যন্ত আততায়ীদের যে গাড়ি, সেই গাড়িকে চিহ্নিত করা গেছে, যদিও এখনো কেউ আটক কিনা স্পষ্ট না। পাশাপাশি কিন্তু এরকম একটা জনবহুল এলাকায় যদিও ভোর রাতে ঘটনা ঘটেছে, মানুষের সমাগম এখানে একটু ভোর রাতে কমই হয়, হয়তো যেহেতু শীতকালের একটা শীতের মৌসুম চলছে, ফলে যে সময় মানুষ আচ্ছন্নে থাকে নিদ্রায়, সেই সময় এই অপারেশন চালানো হয়েছে, এমনটা কিন্তু। বেশ, অনেক ধন্যবাদ সুব্রত। আমরা দেখাচ্ছিলাম আপনাদের হাওড়ার সাকরাইলে আলমপুরে একটা এটিএমে, এটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, প্রায় 20 মিনিট থেকে আধ ঘন্টা সময় ধরে একটা এটিএমে ডাকাতরা, দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে। টাকা নিয়ে গেছে শুধু নয়, ভেঙে চুড়ে একাকার কাণ্ড করে দিয়েছে।
কারো চোখে পড়েনি, ভোরের দিকে হয়েছে, পুলিশ তদন্ত করছে। দুদিন আবার একটু ভোরবেলায় আর রাতের দিকে একটু শিরশিরানি ভাব এসেছিল। আপনি জ্যাকেট নিয়ে বেরোচ্ছিলেন না, আবার জ্যাকেটটা হাতে রাখছিলেন, বিশেষ করে বাইক চালালে আর রাখতে হবে না। আর দু একদিনের ব্যাপার, শীতের বিদায় ঘণ্টা, দ্রুত হাওয়া বদলের ইঙ্গিত। সোমবার থেকেই কোপ পড়বে ঠান্ডায়। ফাল্গুনের শুরুতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বুধবার কলকাতা সহ 6 জেলায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝার ঝেড়ে মূলত হালকা বৃষ্টির ইঙ্গিত। জ্যাকেট ছেড়ে বরং ছাতা নিয়ে বেরোবেন।